ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং কল্যাণ গুরু পিতা খাদ্য গ্রহণ করে হুলকেটে তোমার কল্যাণ জগতের কল্যাণ, তুমি জগতের আলো প্রভু, সদা তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো। হ্যালো, সুপ্রভাত সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ করার চেষ্টা করছি। কাজকর্ম প্রচুর থাকে সকালটা, তাই মনে হয় যেন সবটা সেরেই কথা বলি। বাগানের প্রথম ফসল ছিল লেবু, আর দ্বিতীয় হচ্ছে বেগুন। এই একটা, আর এখানে আরেকটা ধরেছে। এইদিকে এই টমেটো চারাগুলো নিজে থেকেই হয়েছিল বালতির গোড়ায়, তো সেখান থেকে নিয়ে টবে বসিয়ে দিয়েছি। এগুলো তো তোমরা দেখেইছো। তোমাদের আরও একটা নতুন জিনিস দেখাই। এই বেলফুলটা ঝরে পড়ে গেছে, ঠিক আছে? এই দেখো, এটা গাছের দ্বিতীয় বেলফুল। কাল একটা ঠাকুরকে দিয়েছিলাম, এই যে এটা কাল ফুটবে। আর এইটা হচ্ছে দ্বিতীয় ফুল, যেটা নিজে থেকেই ঝরে গেছে। আমি ভাবলাম পরের দিন দেবো, জানতাম না যে গাছে থাকলে ঝরে যাবে। আর কালকে একটা জবা ফুল ফুটবে। এদিকে টমেটো ধরেছে, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় ফসল। না, আমি অন্তত বাড়ি এসে যেভাবে দেখেছি সেভাবেই তোমাদের বললাম। আর এই কোথায় যেন দেখলাম এখানে একটা ছোট্ট পুচকুলি টমেটো হয়েছিল। যাই হোক, দেখতে পাচ্ছি না। তো পুরোপুরি ছাদ বাগান তোমাদের এই অবস্থায় আমি আজকে দেখালাম। আর এই বেল ফুল নিয়ে আমি এখন যাব ঘরে। এর গন্ধ না আমার দারুণ লাগে। চলো। রবিবার রান্না করতে করতে হাতেই টাটকা ছ্যাঁকাটা খেয়েছি। আর এটা হচ্ছে পুরাতন, যখন সবে সবে নতুন রান্নাঘরে ঢুকেছি তখন। মানে এটা একটা ঘরের মাথা মনে হচ্ছে না। যাই হোক, এই পুরো হাতটা পুড়ে পুড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, ছ্যাঁকা খেয়ে পুড়ে খুবই শোচনীয় অবস্থা। বাইরে রৌদ্র দেখছো? মানে এই রোদের তাপে এই ঘরে পরবর্তীতে থাকা দায় হয়ে যাবে। শরীরটা ভালোই খারাপ। 18 দিন পর বাড়ি থেকে এসেছি। এক টানা বাড়ির অনেক কাজকর্ম ছিল, সব মিটিয়ে তারপরে আজকে শান্তিভাবে ভিডিও করতে বসেছি। এই অনেক দিন ধরেই ঘরের কাজকর্ম করছিলাম বলে শর্টস ভিডিওগুলো দিচ্ছিলাম, লং ভিডিও দেওয়া হয়নি। আর দুটো চ্যানেল তো প্রায়, মানে এটাও বন্ধ, ওই দুটো চ্যানেলও বন্ধই ছিল। বাড়ি আসতে দুটো চ্যানেলে কাজ চলছে, আর আরেকটায় জানি না কবে ফিরবো। কন্ট্রোভার্সি চ্যানেলটার কথাই বললাম। তো এই মুহূর্তে আমার চোখ মুখের হাল অবস্থা দেখে বুঝতে পারছো আশা করি যে শরীরটা প্রচণ্ডই খারাপ। তাছাড়া বাড়ি এসে থেকে এক রাতও ঘুম হচ্ছে না। খুবই চিন্তার বিষয় এটা, যে কেন হচ্ছে না ঘুম, কিন্তু মানে এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। দুপুরবেলা না ঘুমোলেও রাত্রেবেলা ঘুম হচ্ছে না। তাও বাড়ি এসেছি না হলেও 8 দিন না, আগের সপ্তাহে রবিবার বাড়ি এসেছি। এই সপ্তাহে রবিবার বাদ দিয়ে আজকে বোধহয় বুধবার। তো হয়ে গেল, তো 10 দিন হয়ে গেল। ভালো করে ঘুম হয় না, খালি মানে চোখ বন্ধ করলে মায়ের কথা মনে পড়ছে। কেমন একটা যেন সেই দুঃস্বপ্ন দেখছি। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে। অনেক চেষ্টা করছি ঘুমোনো, কিন্তু হচ্ছে না। শরীরটা বড্ড খারাপ লাগছে। তো সেই কারণে ভিডিও করে উঠতে পারছিলাম না। আমাকে একজন দিদিভাই জিজ্ঞাসা করে, মৌদি, হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল যে বরের সাথে ঝগড়া করেছে কিনা। না না, বরের সাথে ঝগড়া টগড়া ওসব কিছু নয়। আমার বাড়িতে যাওয়া ছিল একদিনের জন্য। আমার বোনের কলেজের পরীক্ষার সিট পড়েছিল ভবানীপুর কলেজে, তো সেই কারণে একদিনের জন্যই যাওয়া ছিল, ওদেরকে রাস্তাঘাট দেখিয়ে দিয়ে আসার জন্য। আর তারপর তো আমার মা পায়ে চোট খেয়েছিল, মানে দরজায় পা ব্যান্ড করে মুচকে পড়ে গিয়েছিল দরজার সামনে। তো সেই কারণে একদমই হাঁটাচলা করতে পারছিল না। আর সেই জন্যেই ওখানে থেকে যাওয়া, মানে পা না পুরো ফুলে গিয়ে, বুঝতেই পারছো আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম হয়তো ভেঙেই গেছে। তো তারপরে ডাক্তারের কাছে যাওয়া, এক্স-রে করানো, দৌড়ঝাঁপ, বাবা একা হাতে পেরে উঠছিল না সব কিছু।
ওর পরীক্ষা, রান্নাবান্না। তো এই বাড়িতে আমার মা ফোন করে জানায়, তারপর আমার শাশুড়ি মা বললেন ঠিক আছে। তো ওখানে ওই একদিন দুদিন বাড়তে বাড়তে, এক সপ্তাহ বাড়তে বাড়তে 18 দিন হয়ে গেছে যখন, মায়ের পা তখন ঠিকঠাক বলবো না, তবে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে হাঁটাচলা করতে পারছে। পা ভাঙেনি, ঠিক আছে, পা ভাঙেনি, পায়ের হাড় বেড়েছে। তো সেইটার ওপর যখন মুচকা খেয়ে পড়েছে মা, তারপরে পায়ের ওপর প্রেশার পড়ে না যন্ত্রণাটা তীব্র হয়ে গেছে, পাটা ভীষণ ফুলেও গেছে। আর তাছাড়া নানান ধরনের পারিবারিক চিন্তা ভাবনা সব মিলিয়ে মিশিয়ে 18টা দিন পার করে যখন বাড়ি এসেছি, বাড়িতে তো অগাধ কাজ। প্রথমত আমার ছাদ বাগান, যেটা আমার ভালো না থাকলে আমার মন ভালো থাকে না। দোপাটি গাছটা নষ্ট হয়ে গেছে, শর্টসে দেখিয়েছিলাম তোমাদের। তো একটা গাছ নষ্ট হয়েছে, কিছু সবজি নষ্ট হয়েছে। ওপরের ঘর, নিচের ঘর, রান্নাঘর সব একদিনে পরিষ্কার করেছি, কাচাকুচি করেছি। তারপরে তো 2-3 দিন ধরে রান্নাঘরগুলো ক্লিন করলাম, মশলাপাতির কৌটো সমেত। তারপরে রান্না করছি, খাচ্ছি, মানে ওই করতে হয় করছি, খেতে হয় খাচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু কাজ যে করছি না এমন গল্প কিন্তু নয়। এই যেমন এখন নিচের ঘরটা পরিষ্কার করা বাকি, কিন্তু আমার উপরের ঘরে এসে স্নান, ঘর মোছা, বাসন মাজা, পুজো দেওয়া, ছাদের ঝাড় দিয়ে পাখিদের দানা ফেলে তাদের খেতে দিয়ে, খালি গাছে জল দেওয়াটা বাকি আছে। কেন, ওটা তো বাসি গায়ে দিতে পারবো না, তো ওটাই বাকি আছে। স্নান করে উঠে এসে এই ছাদ থেকে ঘুরে এখানে এসে বসলাম। স্নান করে বলছি, পুজো দিয়ে ছাদ থেকে ঘুরে এসে এখানে বসলাম। গল্প করতে ইচ্ছা করে, অনেক দিন ক্যামেরার সামনে এসে কথা বলি না। ডেলি লাইফস্টাইল ব্লগ হিসেবে আমি জানি এগুলো যায় না, তারপরেও আমার এটা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। অনেকেরই প্রশ্ন ছিল যে 18 দিন কোথায় ছিলে, অনেক পরিচিত দিদি দাদাদের। তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওর প্রথমে এই কথাগুলো রাখলাম। চলো আজকে এবার দিনটা শুরু করি। দিন তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, ভ্লগটা শুরু করি। আর তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলে এসেছি রান্নাঘরে, বাসনপত্র মেজে ধুয়ে সব উপর দেওয়া আছে এখানে। আর কালকে রাত্রেবেলায় একটুখানি আটার পরোটা করেছিলাম, তো সেই জন্য গ্যাসটা ওই মোছা হয়নি, খালি স্নানে যাওয়ার আগে মুছে গেলাম। মশলাদানির কৌটোটা সেদিনে মশলা দিলাম, ঢেলে পরিষ্কার করে রাখলাম, আর ব্যাস এঁটো করে ফেলেছি। ওই হয় আর কি, অকাজের হয়ে গেছি এখন, মাঝে মধ্যে এটাই মনে হয়। বাসনপত্রগুলো এসে গোছাবো, তবে চলো আগে নিচের ঘরে যাই, ঘরটা পরিষ্কার করে এসে তারপরে উপরের ঘরে আসবো আবার। রান্নার সরঞ্জাম সব কাটা ধোয়া হয়ে গেছে, শশাগুলো এখন খাবো বলে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে লাউ, বিনস। এদিকে ব্রাউন রাইসটা ভিজিয়ে দিয়েছিলাম কাটাকুটি করার আগেই, ডালটাও ধুয়ে ভিজিয়েছি। আর এগুলো হচ্ছে লাউয়ের খোসা, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। লাউয়ের খোসা আছে, রাঙা আলু আছে। যেহেতু এক সপ্তাহ আলু খাবো না ভেবে রেখে দিয়েছি, সেই কারণে এতে রাঙা আলু দিয়েছি, ঠিক আছে। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, এবারে ডালটা লাউ দিয়ে সিদ্ধ বসাবো। একার জন্য রান্না করতে গেলেই অনেক রকম চিন্তা করতে হয়। যখন অনেকজনের রান্না হয়, দেখবে এটুকু অন্তত জানা থাকে যে কোনটা কার পছন্দের। অন্তত একটু অসুবিধে হলেও সবার পছন্দ মতো রান্না করার একটা চাহিদায় অনেক রকম পদ তৈরি হয়ে যায়। আর যখন একার জন্য করতে যাই তখন কি মনে হয়, একাই তো খাবো, যা ইচ্ছা তাই রান্না করি। এদিকে আবার ওয়েট লসের একটা চিন্তা আছে, এর পাশে রয়েছে আমার হাজব্যান্ড দুপুরবেলা যাতে এক পদ খেয়ে নেয়, সেরকমই একটা কিছু ভেবে রান্না করি। এই যে পাশ থেকে হাঁচি দিচ্ছে, আমি আর ভয়েস ওভারটা ডিলিট করছি না। হ্যাঁ, এই রকমটাই হয়। আমি যখন নিজের জন্য কিছু ভেবে হালকা পাতলা রান্না করি, তখন ওর বেজার মুখটা দেখলেই আমার কষ্ট হয়। মনে হয় যদি আজ ভালো কিছু করতাম তাহলে খেতে পেত। সব দিন করে উঠতে পারি না মন পছন্দ মতো কিছু। এই যেমন আজকে লাউ দিয়ে ডালটা করছি, আমি জানি লাউটা বাদ দিয়ে ডালটা খাবে, তো সেই হিসেব মতোই লাউ আর ওই 4-5টা মতো বীজ দিয়েছিলাম, তাতে নুন হলুদ দিয়ে মসুর ডাল আর মুগের ডাল মিশিয়ে বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হোক, আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। ব্রাউন রাইসটা আমি ভিজিয়ে রাখি, ভাতটা তাড়াতাড়ি হয়, সেই কারণে ব্রাউন রাইস বরাবরই ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাত হয়। এটা আমি ওই কৌটোর পেছনে না ইনস্ট্রাকশনে লেখা ছিল, সেটা দেখেই রান্না করি অবশ্য। আমি টানা 1.5 বছর
ব্রাউন রাইস আর ভেজিটেবলস দিয়ে আর কি ফ্রাইড রাইস মতো করে একদম 1 কাপ মতো মেপে, আর সাথে একটা করে ডিম পোচ। প্রায় না হলেও 1 বছর টানা খেয়েছি লাঞ্চে। সাথে কখনো কখনো একটা মাছের তরকারি থাকতো বা সবজি থাকতো, কিন্তু এই একটা খাবার আমার খাবার পাতে ভীষণ কমন ছিল। আর সাথে থাকতো টক দই, যেটা আমি এখন কন্টিনিউ করতে পারি না। ঠান্ডা লাগার জন্য অসুবিধাটা একটু আমার বেশিই হয়। আর আমার পাশে একজন আছে যে সমানে নাক টেনে যায়, ঠিক আছে, এই যে আমার হাজব্যান্ড, যার এই ঠান্ডা লাগার অসুবিধের জন্যই আমার কখনো ঠান্ডা লাগা থেকে মুক্তি পাওয়া হয় না। মানে এর এই এক বদ অভ্যেস, আমি কি বলবো, এক তো ঠান্ডা লেগে যায়, উপরন্তু ডাস্ট অ্যালার্জি, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে আর কি। যাই হোক, কথা বলতে বলতে নিজের খাবার জোগাড় করে নিচ্ছি। শশাটা একটু নুন দিয়ে খেয়ে নিলাম, আর এখানে ডালটা সিদ্ধ হয়েছে কত দূর সেটা দেখার জন্য চলে এলো। কড়াইতে করে না বসিয়ে প্রেশার কুকারে বসালেই ভালো হতো, তবে হ্যাঁ, এতে করে আমি ডালটা ঠিক যেরকম কনসিস্টেন্সিতে চেয়েছি সেরকমই রয়েছে। তো আমি এইভাবেই করে নিলাম। আবার একটা বাসন ফেলবো, ওই আর কি চিন্তা ভাবনা। সিনেমা দেখতে দেখতে কাজ চলছে, বুঝতে পারছো? এটা না একটা আলাদা ভাইব দেয় আমার কাজ করার। এই গরমে রান্না করতে ভালো লাগে না, হয় কানে কিছু শুনি, নয় চোখে কিছু দেখি। তো আজকে অনেক দিন পর পাঁপড় ভাজছি। এই পাঁপড়টা ডিসেম্বরে মেলা থেকে কেনা, এখনও অবধি ভালো রয়েছে। খেয়ে দেখলাম টেস্টে কোনো হেরফের হয়নি, কৌটোবন্দি ছিল, তো স্বাদেও ভালো আছে। করেও নিলাম, অনেক দিন পাঁপড় ভাজা ডাল ভাত খাওয়া হয় না। প্র্যাকটিক্যালি পাঁপড় ভাজা ডাল ভাতটা গরমকালেই ভালো লাগে, টকের ডাল হলে আরও ভালো হতো। তবে আজকের ডালটা আমি এক্সপেক্ট করিনি এত ভালো খেতে হবে, বিশ্বাস করো। আমার হাজব্যান্ড বলছে ডাল খাচ্ছি না তরকা খাচ্ছি, বুঝে পাচ্ছি না, তুমি কি এতে তরকার ডাল দিয়েছো? আমি বললাম না, তরকার ডাল তো দিইনি, তবে মুগ মসুর মিশিয়ে করেছি। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি, একটু জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, পেঁয়াজ একটাই পেঁয়াজ দিয়েছি, টমেটো একটা, আর 2 কোয়া রসুন, একটু আদা, ব্যাস। রসুনের কোয়াগুলো একটু বড় বড় ছিল। আর ওই কমন কিছু মশলা, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সামান্য একটু, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা দিয়েই লাউ ডালটা বানিয়েছিলাম। আমি নিজেও না ছোটোবেলায় লাউ খেতে খুব একটা পছন্দ করতাম না, ভীষণ বিরক্ত লাগতো। ডিম দিয়ে যদি লাউয়ের তরকারি না হতো আমি খেতে পারতাম না, কারণ আমি ডিমের কুসুম দিয়েই লাউ দিয়ে ভাতটাকে মেখে তবে খেতে পারতাম। আদারওয়াইজ যদি চিংড়ি দিয়ে হতো, চিংড়ি তো পেটের ভেতর চলে যেত, কিন্তু লাউটা আর পেটে যাওয়ার চেষ্টা যেন নিজে থেকেই করতো না। এত অরুচি ছিল আমার লাউয়ের প্রতি। এখন দেখো একা একা লাউ দিয়ে ডাল রান্না করে খাচ্ছি। আমার মা যখন এগুলো শোনে ফোনের ওপার থেকে, অবাক হয়ে যায়, ভাবে এটা কি আমার নিজের মেয়ে নাকি পাল্টে গেছে শ্বশুরবাড়ি গিয়ে, অদল বদল হয়ে গেছে, চিনতে পারে না আর কি। মানে আমি একা একা উচ্ছে খাচ্ছি, একা একা লাউ দিয়ে ডাল খাচ্ছি, এগুলো মায়ের কাছে নতুন বিষয় আর কি। যাই হোক, সিনেমা দেখতে দেখতে একটু পাঁপড় ভাজা টেস্ট করছিলাম, টেস্টটা কেমন আছে, মানে ভালো যদি থাকে তাহলে হাজব্যান্ডের জন্য রাখবো, আর না হলে নিজের পেটেই একদম ব্যাস দুপাশ দুপাশ করে খেয়ে নেবো। আর একটা ভাজা বাকি ছিল, ওই যে রাঙালু দিয়ে লাউয়ের খোসা ভাজাটা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুধু, এতে কালো জিরে রসুন দিয়েও করা চলে, কি আর অত ঝম্প করে বলো তো। কাঁচা লঙ্কার আজকে বাড়তি, না হলে এখানে শুকনো লঙ্কাটা আমি দিতামই না ডাল বাদ দিয়ে। ওই কাঁচা লঙ্কা 4-5টা দিলেই হয়ে যেত। হ্যাঁ, 4-5টাই দিই আমি, ঝাল ঝাল একটু ভালো লাগে। এই ভাজাটা অবশ্য খাইনি। রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, এখানে ভাত আর ভাজাটা নিয়ে নিয়েছি থালায় একেবারে, ডালটা রয়েছে, বাড়তি ভাজাটা বাটি করে তুলে রাখলাম রাতের জন্য, আর পাঁপড় ভাজা, এগুলো না শেষের দিকের অল্প তেলে ভেজেছি তাই পুড়ে গেছে। চলো, আজকের মেনিউ তো রেডি, এবার দেখা হবে আবার বিকেলবেলায়।